খালেদা জিয়ার অবস্থা একটু ভালোর দিকে। বিএনপির আনুষ্ঠানিক ব্রিফিং, অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করে উপদেষ্টা পরিষদের চেয়ারপারসনের জন্য দোয়া। দেশবাসীর সমর্থনেই জিয়া পরিবারের শক্তি, মন্তব্য তারেক রহমানের। দেশে ফিরতে এখনও ট্রাভেল পাস চাননি, বিশেষ নিরাপত্তা দেওয়ার আশ্বাস উপদেষ্টাদের। ইউনূস সরকারের সন্তুষ্ট দেশের ৭০% মানুষ। IRI এর জরিপ, আগামী নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন সুযোগ, মন্তব্য EU রাষ্ট্রদূতের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে একটু ভালো জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর। যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিম আজ ঢাকা আসছে বলে জানান তিনি। কোনো গুজবে কান না দিয়ে বেগম জিয়ার জন্য দোয়া করতে দলের নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন আহমদ সরোয়ার। সোমবার থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিছু গুজব ছড়িয়ে পড়েছে সারা দেশে। এমন পরিস্থিতির পর মঙ্গলবার দুপুর 12:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ফটকের সামনে সংবাদ সম্মেলনে বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থার কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি জানান বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। ওনাকে গত 27 তারিখ থেকে সিসিউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। কাজেই সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা ধৈর্য ধরুন। দীর্ঘ 6 বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমেরিকা বলেন, UK বলেন, পিপলস রিপাবলিক অফ চায়না বলেন, কাতার বলেন, আর সৌদি আরবিয়া বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে কথা বলেন ডাক্তার জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন। আজকেও UK থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। কোনো ধরনের গুজবে কান না দিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির নেতা। আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন। আর আমি ডাক্তার AZM জাহিদ হোসেন, দলের একজন কর্মী, আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিং এর প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন, তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না। এদিকে এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। হাসপাতালের সামনে কোনো ভিড় না করতে বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি তার সঙ্গে কথা বলবো। শুভ, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ তথ্য আমাদের জানাবেন। ওখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? বিএনপি চেয়ারপারসনের সবশেষ শারীরিক অবস্থার জন্য পুরো দেশবাসী যেরকম অধীর আগ্রহ অপেক্ষা করছেন, আমরা গণমাধ্যম কর্মীরাও ঠিক একইভাবে অপেক্ষা করছি। দুপুরে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন যে ব্রিফটি করেছেন, আসলে এখন পর্যন্ত আমাদের কাছে সেইটি
এই সর্বশেষ তথ্য, অর্থাৎ ওনার অবস্থা যতটুকু স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, ঠিক সেভাবেই রয়েছে, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে আর কি। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখেছি যে বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দিতে এসএসএফ সদস্য এবং প্রেসিডেন্ট রেজিমেন্টের সদস্যরা এখানে এসেছেন এবং এবার কেয়ার হাসপাতালের প্রধান ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ নিরাপত্তার সাথে এখানে রয়েছে, নিরাপত্তা দিচ্ছেন। এর পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীরাও কিন্তু দলের কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করেও এখানে এসে উপস্থিত হয়েছেন। আসলে সবাই তাদের আবেগকে ধরে রাখতে পারছেন না বা আবেগের জায়গা থেকে এসে এখানে জড়ো হচ্ছেন এবং নেতাকর্মী যারা এসেছেন তারা বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চেয়েছেন, যেমনটি দোয়া চেয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। বিকেল 4টার দিকে বিএনপি মহাসচিব এবার কেয়ার হসপিটাল ত্যাগ করেছেন এবং মোটামুটি এখানে যে অবস্থা, আগে যে এই সড়কটিতে যানবাহন চলাচল করতো, আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যানবাহনও চলাচল করছে না, অর্থাৎ নেতাকর্মীদের উপস্থিতি অনেক বেশি। আর যদি পরবর্তীতে কোনো তথ্য দেয় আমাদেরকে তার ব্যক্তি প্রধান চিকিৎসক, তাহলে আমরা আপনার মাধ্যমে হয়তো জানাতে পারবো। না দিয়া, শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে থেকে কথা বলছিলেন সহকর্মী শুভ মাহফুজ। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হয়। এতে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়ার আবেদন জানানোর সিদ্ধান্তও হয় উপদেষ্টা পরিষদে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেয় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেয়ার। পরে যমুনার সামনে পরিকল্পনা উপদেষ্টা, আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের নেওয়া সিদ্ধান্ত ঘোষণা করেন। উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সভায় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ নিরাপত্তা দেয়া শুরু করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যরা। মঙ্গলবার দুপুর 2টার পর এসএসএফ সদস্যরা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দেয়া শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল। এর আগে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রজ্ঞাপন জারি করে সরকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়ার আলহেরা মাদ্রাসায় হাফেজ ছাত্রদের নিয়ে দোয়া মাহফিল হয়েছে। দুপুরের আয়োজন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। নোয়াখালীতে জামে মসজিদ চত্বরে নোয়াখালী 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়। নরসিংদীর শিবপুরে শেরপুর জামিয়া ফারুকিয়া মাদ্রাসা ও এতিমখানায় অন্তত 500 এতিম হাফেজকে
নিয়ে কোরআন খতমের পর দোয়া করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী। বেগম জিয়ার সুস্থতা কামনায় সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজার এলাকার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন সিলেট ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক। জয়পুরহাটের পূর্ব বাজারের একটি রেস্তোরাঁর হল রুমে বিএনপি নেতা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে শহর বিএনপির উদ্যোগে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। ফেসবুকে এক স্ট্যাটাসে কথা বলেছেন তিনি। কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান স্ট্যাটাসে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের ভালোবাসার কথা উল্লেখ করেন। বলেন, বিএনপি চেয়ারপারসনের প্রতি দেশ বিদেশের মানুষের ভালোবাসা ও দোয়া তাদের অভিভূত করেছে। তিনি খালেদা জিয়ার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখায় বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজনীতিবিদ এবং কূটনীতিক সহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে খালেদা জিয়ার জন্য দোয়া করতে সবার প্রতি আবারও আহ্বান জানান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা আসার বিষয়ে এখনও অন্তর্বর্তী সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। বলেন, এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান। তিনি ট্রাভেল পাস চাওয়া মাত্র ইস্যু করা হবে। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। উনি চাইলে ইস্যু হবে। কিন্তু এখনো চান নাই। আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কোনো পাসপোর্ট আছে স্যার? এটা বলতে পারবো না আমি। আর বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটার প্রস্তুতি আছে। যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ প্রয়োজন অনুযায়ী সবার জন্যই নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি রয়েছে সরকারের। যার যে স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা প্রয়োজন সে ব্যবস্থাই দেয়া হবে। বলেন, বাংলাদেশে কারও নিরাপত্তার শঙ্কা নেই। বিডিআর হত্যাকাণ্ড তদন্ত রিপোর্ট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে যা বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা চূড়ান্ত করা হয়েছে বলেও তিনি জানান। প্রয়োজন অনুযায়ী বডি ক্যামেরা কেনা হবে এবং নির্বাচনকালীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি থাকবে বলেও জানান উপদেষ্টা। এই ব্যাপার নিয়ে আমাদের এখানে কোনো আলোচনা তাদের কারো কোনো এই বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আমরা সবার জন্যই প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। সবার একটা স্ট্যাটাস তো থাকে ওই রকম একটা। বাংলাদেশের ৬৯% মানুষ প্রধান উপদেষ্টার কাজে সন্তুষ্ট। ৭০% মানুষ অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট। সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সেন্টার ফর রাইটস IRI এর এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রম ছাড়াও নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছে IRI এর চালানো জরিপে। এতে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করছে। ৬৬% নাগরিক জানিয়েছেন তারা এই নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে বেশি আগ্রহী। ভোট দেওয়ার খানিকটা আগ্রহ রয়েছে 23% নাগরিকের। আর 80% মানুষই মনে করছেন এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। IRI এর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক জোহান্না খাও মনে করেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্থিতিশীলতা, জবাবদিহিতা এবং সংস্কার কার্যক্রমে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা বাড়ছে। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনকে এক নতুন সুযোগ বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণকে অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করছেন তিনি। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসি AMM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি আরও জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ মোকাবেলায় লজিস্টিক সাপোর্ট দেবে EU। মাইকেল মিলার বলেন, ইসির প্রস্তুতি ভালো। EU এবার নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অনেককেই নিয়োগ
নিয়োগ দিচ্ছে। তবে নির্বাচনে নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। ইইউ রাষ্ট্রদূত বলেন, কিভাবে এসব ঝুঁকি প্রশমিত করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন বাস্তবায়িত করা যায় সেটি ভাবতে হবে ইসিকে। মাইকেল মিলার আরও বলেন, বাংলাদেশের একটি বড় সংখ্যক ভোটার বিগত সময়ে সহিংসতা ও সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কায় ভোট দেননি। সাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ। সকাল 10টা থেকে আইআইসিটি ভবনে ভিড় করেন সম্ভাব্য প্রার্থীরা। গতকাল প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার পর আজকের কার্যক্রমে নির্বাচন প্রক্রিয়া এক ধাপ এগিয়ে গেছে। আগামীকালও চলবে মনোনয়নপত্র বিতরণ ও জমাদান। মনোনয়ন নিতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। মনোনয়নপত্র জমার শেষ দিন 4 ডিসেম্বর। 6 ডিসেম্বর যাচাই বাছাই শেষে 7 ডিসেম্বর প্রকাশ পাবে প্রাথমিক প্রার্থী তালিকা। পরে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 11 ডিসেম্বর। আগামী বছরের 20 জানুয়ারি সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত হবে সাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের মানুষের কল্যাণে নবীন অফিসারদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। চট্টগ্রামের ভাটিয়ারির বিএমএ প্যারেড গ্রাউন্ডে সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমির 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এবং 60তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি একথা বলেন। সেনাপ্রধান বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। এ সময় সেনাবাহিনী প্রধান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণের পাশাপাশি কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বাংলাদেশ শুরাই নিজাম আয়োজিত 5 দিনব্যাপী জোড় ইজতেমা। সকালে মোনাজাতে শরিক হন ঢাকা ও গাজীপুর সহ আশেপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের জোড়ে 27টি দেশ থেকে 732 জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেন। এদিকে ইজতেমা চলাকালে মোট 6 জন মুসল্লির মৃত্যু হয়েছে। দোয়া শেষে কয়েক হাজার চিল্লার জামাত আগামী 2, 3 ও 4 জানুয়ারি 2026 অনুষ্ঠিতব্য খুরুজের জোড়ের প্রস্তুতির জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর টঙ্গীতে এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নানা আয়োজনে খাগড়াছড়িতে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির 28তম বর্ষপূর্তি। জেলা সদরে মারমা উন্নয়ন সংসদে সকালে গণসমাবেশ ও আলোচনা সভা করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এ সময় দলের নেতারা অভিযোগ করেন, রক্ত পিচ্ছিল পথ পাড়ি দিয়ে পার্বত্য চট্টগ্রামের সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে 1997 সালের 2রা ডিসেম্বর বাংলাদেশ সরকার ও জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদিত হয়। কিন্তু দীর্ঘ 28 বছরেও চুক্তির মৌলিক ধারা বাস্তবায়িত হয়নি। ফলে রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্য অর্জিত হয়নি। চুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার কারণে চুক্তির 72টি ধারা পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। পাহাড়ে স্থায়ী শান্তি ফেরাতে বক্তারা সরকারকে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তা না হলে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে সকালে বান্দরবানে আলাদা কর্মসূচিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট চত্বরে 28তম বর্ষপূর্তির কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পূর্ববিরোধের জেরে চুয়াডাঙ্গায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পৌর এলাকার বেলগাছি গ্রামের খরার মাঠে সকালে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত সোহেল রানা বেলগাছি গ্রামের বকচর পাড়ার আসাবুল হকের ছেলে। তিনি খেজুরগাছি হিসেবে কাজ করতেন। সকালে বেলগাছি গ্রামের খরার মাঠে সোহেলের গলা কাটা লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তারা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের বাবা আসাবুল হক জানান, গতকাল বিকেল থেকে সোহেল নিখোঁজ ছিল। অভিযোগ করেন, একই গ্রামের ফারুক ও হারুনের সঙ্গে বিরোধ ছিল সোহেলের। এরই জেরে তাদের মধ্যে মারামারিও হয়েছিল। সে সময়
সময় সোহেলকে হত্যার হুমকি দিয়েছিল ফারুক। তার ধারণা ফারুকই সোহেলকে হত্যা করেছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। লালমনিরহাটে জরাজীর্ণ এমটি হোসেন ইনস্টিটিউট খেলার মাঠটি স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট করে দিল বিএনপি। উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। স্বেচ্ছাশ্রমে মাটি কাটার এই আয়োজনে বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, কৃষক দল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। জুলাই সনদ অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে গণভোট না দিলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। সকালে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে 4 ডিসেম্বর 8 দলীয় জোটের সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। ব্যাপক সমাগমের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তারা। 4 দফা দাবিতে সারা দেশের মতো চট্টগ্রাম মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়েও আজ কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। ফলে চট্টগ্রামের 10 সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে 9টি বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে কর্মবিরতির কারণে সাতক্ষীরার 4টি সরকারি স্কুলে দ্বিতীয় দিনেও বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি শিক্ষার্থীরা। নোটিশ ছাড়াই পরীক্ষা বন্ধ করে দেয় বেশিরভাগ শিক্ষার্থী এবং অভিভাবকরা বিদ্যালয়ের গেটের সামনে অপেক্ষা করে ফিরে যান। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করেন। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের উদ্যোগে 4 দিনের কৃষি উদ্যোক্তা কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সকালে কুষ্টিয়া খামারবাড়ি কর্মশালা মিলনায়তনে আয়োজিত এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক কৃষিবিদ ডক্টর শওকত হোসেন ভূঁইয়া। শতাধিক কৃষি উদ্যোক্তা নারী পুরুষের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কর্মশালাটি শেষ হবে আগামী শুক্রবার। খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ। সভায় জেলার আইন শৃঙ্খলা, সার্বিক উন্নয়ন সহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুজব সৃষ্টিকারীদের শনাক্তে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। হবিগঞ্জ সদর উপজেলার রিচি একাদশ আয়োজিত সালামিন মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। স্থানীয় চকবাজার মাঠে এই ফাইনাল খেলাটি হয়। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াজ জামাত সুন্নি সমন্বয় পরিষদের সভাপতি ও বার পঞ্চায়েত প্রধান আলহাজ রইস মিয়া। খেলায় CR7 ক্লাবকে 1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কেক ক্রেপিং ক্লাব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।